Hello, my dear students, my dear viewers, my dear subscribers, and my dear learners. Philosophy ইউটিউবের ফেসবুক পেজ এবং ফিলসফি ইউটিউবের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বিগত পর্বে তোমরা ন্যায় দর্শনের যে একটা ইন্ট্রোডাক্টরি পার্ট যেটা দিয়েছিলাম, প্রথম পর্ব, প্রথম ক্লাস ন্যায় দর্শনের ওপর, সেটা শেষ হয়েছে, মানে ভূমিকা পর্বটা শেষ হয়েছে। এবং আগের পর্বে তোমাদেরকে কথা দিয়েছিলাম যে ন্যায় দর্শনের ওপর সেকেন্ড পার্ট বা সেকেন্ড ক্লাস যেটা হবে সেটা হলো ন্যায় দর্শনের যেটা প্রমাণতত্ত্ব, অর্থাৎ যেটা এপিস্টেমোলজিক্যাল পার্ট। তো আজকে এই প্রমাণতত্ত্বের আলোচনাই করব। তবে প্রমাণতত্ত্বের মধ্যে যে পুরোটা 16টা পদার্থ রয়েছে সেটা হয়তো আজকে পুরোটা আলোচনা করা যাবে না, কারণ যদি খুব সংক্ষেপেও আলোচনা করি তাহলেও এই বিষয়টার সাথে এবং তোমাদের সাথে ইনজাস্টিস করা হবে, কারণ পুরো বিষয়টা কিন্তু এত অল্প সময়ের মধ্যে আলোচনা করা সম্ভব নয়। এবং তাই জন্যই কিন্তু আজকে আমি চাইব যে কিছুটা অংশ অন্তত আজকে প্রমাণতত্ত্বের আলোচনাটা আমরা শুরু করে দিই এবং পরপর ধীরে ধীরে না হয় বাকি অংশগুলো নিয়েও আলোচনা করা যাবে। তাহলে চলো আজকের পর্বটা শুরু করছি। আর শেষ পর্যন্ত অবশ্যই থেকো, নিশ্চয়ই তোমাদের কোনো না কোনো কাজে লাগবে। আর চেষ্টা করব সহজভাবে নতুন তথ্য দিয়ে আলোচনা করতে আজকের পর্ব। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাদের ফেসবুক পেজটাকে ফলো করতে ভুলো না। আর যারা ইউটিউব থেকে দেখবে তাদের জন্য বলবো যে অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে রেখো, কারণ নতুন নতুন ভিডিও, নতুন নতুন আলোচনা এবং সহজ আলোচনা করাই কিন্তু আমাদের উদ্দেশ্য। তাহলে চলো আজকের আলোচনাটা শুরু করছি। ন্যায় দর্শনের প্রমাণতত্ত্বের আলোচনা, অর্থাৎ যেটা এপিস্টেমোলজিক্যাল পার্ট, সেটা যদি আমরা ভালোভাবে আলোচনা করতে চাই তাহলে প্রথমেই যেটা আমরা দেখতে পাবো সেটা কিন্তু অলরেডি আমি বিগত পর্বে বলেছি। কি বলেছিলাম? যে আমাদের জন্মগ্রহণের হেতু হলো আমাদের প্রবৃত্তি, এই প্রবৃত্তির হেতু হলো আমাদের দোষ, আর দোষের হেতু হলো মিথ্যা জ্ঞান বা ইগনোরেন্স বা বলতে পারি অবিদ্যা। এই পুরো সাইকেলটাই কিন্তু আমি আগের দিন তোমাদেরকে বলেছিলাম। আর এই মিথ্যা জ্ঞানকে কিভাবে বিনাশ করতে পারি? ন্যায় দর্শন কি বলছে? ন্যায় দর্শন বলছে এই মিথ্যা জ্ঞানকে বিনাশ করা সম্ভব। এবং ন্যায় দর্শন বিনাশ করার জন্য যেটা বলে সেটা হলো যে যাবতীয় সকল পদার্থের তত্ত্বজ্ঞানের কথা বলে। এবং এই যাবতীয় পদার্থ বলতে কিন্তু ন্যায় দর্শনে ষোড়শ পদার্থ, অর্থাৎ 16টি পদার্থের কথা বলা হয়েছে। যে 16টি পদার্থের বিষয়ে জীবের যদি তত্ত্বজ্ঞান হয় তাহলে সেই তত্ত্বজ্ঞানের দ্বারাই কিন্তু মিথ্যা জ্ঞান বা ইগনোরেন্স বা অবিদ্যাকে বিনাশ করা সম্ভব বা বিনাশ সাধন সম্ভব। তো এই প্রসঙ্গে যে লক্ষণটা আমরা পাচ্ছি সেই লক্ষণটা কিন্তু আমি তোমাদেরকে বলছি। যদি তোমরা চাও তাহলে কিন্তু খাতায় অবশ্যই এটা নোট ডাউন করে নিও। তো এই প্রসঙ্গে ন্যায়সূত্রে মহর্ষি গৌতম যে লক্ষণ দিচ্ছেন সেটা হলো প্রমাণ প্রমেয় সংশয় প্রয়োজন, দৃষ্টান্ত সিদ্ধান্তাবয়ব, তর্ক নির্ণয় বাদ জল্প, বিতণ্ডা হেত্যাভাস ছল জাতি, নিগ্রহ স্থানানাং তত্ত্বজ্ঞানাৎ নিঃশ্রেয়সাধিগমঃ। অর্থাৎ এখানে আসলে 16টি পদার্থের কথাই এই শ্লোকে কিন্তু বর্ণনা করা হয়েছে। এবং এই শ্লোকের অর্থ যদি বলতে চাই তাহলে এভাবে আমরা বলতে পারি যে মহর্ষি গৌতম বলছেন যে এই যে 16টা পদার্থ, কি সেই 16টা পদার্থ? প্রমাণ প্রমেয় সংশয় প্রয়োজন, দৃষ্টান্ত সিদ্ধান্ত অবয়ব, তর্ক নির্ণয় বাদ জল্প, বিতণ্ডা হেত্যাভাস ছল জাতি এবং নিগ্রহস্থান। এই যে 16 প্রকার পদার্থ পেলাম বা এই যে ষোড়শ পদার্থ, এই ষোড়শ পদার্থের সাক্ষাৎ বা পরম্পরাক্রমে যদি তত্ত্বজ্ঞান হয় তাহলে তবেই কিন্তু কোনো মুমুক্ষুত্ব ব্যক্তির মোক্ষ বা অপবর্গ বা লিবারেশন বা নিঃশ্রেয়স সম্ভব। এখানে নিঃশ্রেয়স শব্দের অর্থ কিন্তু আমি অলরেডি বিগত পর্বে বলে দিয়েছি, তার এটিমোলজিক্যাল মিনিংটা বলে দিয়েছি। এবং এই অধ্যাত্মবিদ্যায় যে নিঃশ্রেয়স শব্দের অর্থ
যেভাবে গ্রহণ করা হয়েছে সেটাও কিন্তু আমি আগের পর্বেই আলোচনা করেছি তোমাদের সাথে, তাই এখানে আর রিপিট করলাম না। তাহলে ন্যায় দর্শনে মোট 16টা পদার্থ আমরা পেলাম। এবার পরপর যদি এই ষোড়শ পদার্থগুলোর নাম আমরা তালিকাভুক্ত করি, তাহলে প্রথমে আমি কিন্তু খুব সংক্ষেপে দু এক কথা বলবো এখানে, ঠিক আছে? তো প্রথমেই আমরা যে পদার্থটা পাবো সেটা হলো প্রমাণ, অর্থাৎ মিনস অফ নলেজ। এখানে প্রমাণ বলতে কি বলা হয়েছে? আচ্ছা, প্রমাণ মানে এখানে যেটা হলো যে মিনস অফ নলেজ মানে কিন্তু জ্ঞানের উপায়। আমি প্রত্যেকটা ক্ষেত্রে ইংরাজি এবং বাংলা দুটো অর্থই তোমাদেরকে বলে দেব। তো প্রমাণ বলতে কিন্তু ন্যায় দর্শনে বলা হচ্ছে যার দ্বারা বা যে প্রণালীর দ্বারা আমরা যথার্থ জ্ঞান বা প্রমা পেতে পারি বা প্রমার জন্ম হয় তাকেই কিন্তু বলা হচ্ছে প্রমাণ। এবং এই ন্যায় দর্শন অনুযায়ী প্রমাণ কিন্তু 4 প্রকার। কি সেই প্রমাণগুলো? প্রত্যক্ষ, অনুমান, উপমান এবং শব্দ। প্রত্যক্ষ মানে হলো পারসেপশন, অনুমান মানে হলো ইনফারেন্স, উপমান মানে হলো কম্প্যারিজন বা অ্যানালজি, এবং শব্দ হলো টেস্টিমনি বা শব্দকে আমরা দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে যে আপ্তবাক্য বা শাস্ত্র প্রমাণ। ঠিক আছে, শব্দ মানে আপ্তবাক্য বা শাস্ত্র প্রমাণ, আর এটাকে ইংরেজিতে বলা হচ্ছে টেস্টিমনি। তো আরেকটা বিষয় তোমাদেরকে এখানে বলে রাখি যে এখানে দেখো শব্দ প্রমাণ বলতে কিন্তু আপ্তবাক্য এবং শাস্ত্র প্রমাণ দুটোকেই বলা হচ্ছে। অর্থাৎ শব্দ প্রমাণের ক্ষেত্রে সেটা কোনো বিশ্বস্ত ব্যক্তি বা কোনো আপ্ত ব্যক্তির বাক্য হতে পারে, যেমন সেটা ঋষি বাক্য হতে পারে। ঠিক আছে, আরেকটা বলা হচ্ছে যে সেটা শাস্ত্র প্রমাণাদি কোনো গ্রন্থ কিন্তু হতে পারে, যেমন ধরো সেটা বেদ বাক্য। ঠিক আছে, তাই টেস্টিমনির ক্ষেত্রে কিন্তু এক্ষেত্রে দুটো বিষয়কেই উল্লেখ করা হচ্ছে। আপ্তবাক্য অর্থাৎ কোনো বিশ্বস্ত ব্যক্তির বাক্য, যেমন সেটা ঋষি বাক্য হতে পারে, আবার সেটা এখানে শাস্ত্র প্রমাণ বলা হচ্ছে, অর্থাৎ কোনো শাস্ত্র প্রমাণাদি গ্রন্থের বিষয়টাও কিন্তু এখানে হতে পারে, যেমন আমরা জানি যে বেদ বাক্য। ঠিক আছে, অর্থাৎ এখানে আমরা এই 4টি উপায়কে পেলাম বা 4টি মিনসকে পেলাম, যে 4টি উপায় বা 4টি মিনসকে কাজে লাগিয়ে আমরা যথার্থ জ্ঞান বা প্রমাকে পেতে পারি। ঠিক আছে, সো পারসেপশন, ইনফারেন্স, অ্যানালজি বা কম্প্যারিজন আর টেস্টিমনি, এই 4টে হলো ন্যায় মতে প্রমাণসমূহ বা মিনস অফ নলেজ। এখানে একটা বিষয় কিন্তু তোমরা মনে রেখো যে নলেজ মানেই কিন্তু সেটা অলওয়েজ কিন্তু ভ্যালিড নলেজ হবে, কারণ ন্যায় দর্শনে কোথাও কিন্তু ইনভ্যালিড কোনো কিছুকে নলেজ হিসেবে স্বীকার করা হচ্ছে না। অর্থাৎ অযথার্থ জ্ঞান বা ইনভ্যালিড নলেজ বলে কিন্তু ন্যায় দর্শনে কোনো কিছুই নেই। জ্ঞান বা নলেজ মানেই কিন্তু সেটা সবসময়ই যথার্থ। ঠিক আছে, তাহলে এই 4 প্রকার প্রমাণ, যেটা প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ, এগুলো নিয়ে কিন্তু আজকের পর্বে আমি আর বিস্তারিত আলোচনা করছি না, কারণ এগুলো নিয়ে আলাদাভাবে অনেকটা বিস্তারিত আলোচনা করা যায় এবং সেখানেও কিন্তু অনেক কিছু জানার জায়গা আছে আর অনেক ছোট ছোট বিষয় রয়েছে। তো সেগুলো যদি এখন আলোচনা করতে যাই তাহলে কিন্তু বাকি পদার্থগুলো নিয়ে আর আলোচনা করা হবে না। তাই প্রমাণের অংশটা আমি আবার আলাদাভাবে একটা ক্লাস নেব, সেখানে তোমাদের সাথে ভালো করে আলোচনা করব। তাহলে চলে যাচ্ছি দ্বিতীয় যে পদার্থ ন্যায় দর্শনে স্বীকার করা হলো সেই নিয়ে আলোচনা করতে। আর দ্বিতীয় পদার্থ হলো প্রমেয়, অর্থাৎ অবজেক্ট অফ নলেজ বা যেটা জ্ঞানের বিষয়। তো দেখো ন্যায় দর্শনে প্রমেয় বলতে কি বোঝানো হয়েছে। প্রথমে তাহলে আমরা প্রমেয় শব্দটাকে ভেঙে তার একটা এটিমোলজিক্যাল মিনিং তৈরি করার চেষ্টা করি। প্রমেয় শব্দটাকে ভাঙলে কিন্তু আমরা দুটি শব্দ পাবো বা দুটো পদ পাবো। কি সেটা? প্রো এবং মেয়। প্রো মানে হলো প্রকৃষ্ট আর মেয় মানে হলো জ্ঞেয় বস্তু বা জ্ঞানের বিষয়। তাহলে প্রমেয় বলতে আমরা কিন্তু প্রকৃষ্ট জ্ঞেয় বস্তু বা প্রকৃষ্ট জ্ঞানের বিষয় এই অর্থটা পেলাম। এবার দেখি যে ন্যায় দর্শনে কতগুলো প্রমেয়কে স্বীকার করা হয়েছে। ন্যায় দর্শনে কিন্তু মোট 12টি প্রমেয় পদার্থকে স্বীকার করা হয়েছে। তার মধ্যে প্রথম 6টা হলো আত্মা, শরীর, ইন্দ্রিয়, বিষয় বা অর্থ, বুদ্ধি এবং মন।
এটা হলো প্রথম 6টি প্রমেয় পদার্থ এবং পরবর্তী যে প্রমেয় পদার্থগুলো রয়েছে সেগুলো হলো প্রবৃত্তি, দোষ, প্রত্যাভাব, ফল, দুঃখ এবং অপবর্গ। এই হলো মোট 12টি প্রমেয় পদার্থ যাদেরকে ন্যায় দর্শনে কিন্তু স্বীকার করে নেওয়া হয়েছে। আত্মা, শরীর, ইন্দ্রিয়, বিষয় বা অর্থ, বুদ্ধি আর মন, আর অন্যদিকে বাকি 6টা হলো দোষ, প্রত্যাভাব, ফল, দুঃখ আর অপবর্গ। এই হলো মোট 12টি প্রমেয়। ঠিক আছে, তাহলে এক এক করে আমি এখানে একটু প্রমেয় সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করি। ঠিক আছে, তো দেখো প্রথমে আমি 6টা প্রমেয় পদার্থ সম্পর্কে আলোচনা করব এবং এক কথায় আমি এখানে 6টা প্রমেয় সম্পর্কে কিন্তু ভালোভাবে আলোচনা করব। তো একটু মন দিয়ে শোনো সবাই, তাহলে বুঝতে পারবে যে আমি কি বলতে চাইছি। ঠিক আছে, সবাই একটু মন দিয়ে শোনো। ঠিক আছে, তো প্রথম যে 6টা প্রমেয় আমরা পেলাম সেই প্রমেয় সম্পর্কে যদি আমরা এক কথায় বলি তাহলে দেখো প্রথমে রয়েছে আত্মা। ঠিক আছে, এই আত্মাকে আশ্রয় করে যা কোনো কিছুকে ভোগ করে সেটা হলো আমাদের শরীর। অর্থাৎ আত্মা, এই আত্মাকে আশ্রয় করে যা কোনো কিছুকে ভোগ করে, ঠিক আছে, বা যে কোনো কিছুকে ভোগ করে সেটা হলো আমাদের শরীর। ঠিক আছে, অর্থাৎ আমাদের শরীর আত্মাকে আশ্রয় করে কোনো কিছুকে ভোগ করে। ঠিক আছে, কিন্তু কিসের দ্বারা ভোগ করে, এটাই হলো প্রশ্ন, যে কিসের দ্বারা আমাদের শরীর ভোগ করে। সেটা হলো আমাদের ইন্দ্রিয়ের দ্বারা। দেখো আমাদের কিন্তু 6টা ইন্দ্রিয় রয়েছে, তাই না? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। এই 6টা যে ইন্দ্রিয় রয়েছে এই ইন্দ্রিয়ের দ্বারা কিন্তু আমাদের শরীর কোনো কিছুকে ভোগ করে। কিন্তু তোমাদের মনে হতে পারে যে কোনো কিছুকে বলতে এখানে কি বোঝানো হচ্ছে। ঠিক আছে, এবার তাহলে আমরা জেনে নিই যে কোনো কিছুকে বলতে কি বোঝানো হচ্ছে যেটা আমাদের শরীর ইন্দ্রিয়াদির দ্বারা ভোগ করে থাকে। এই কোনো কিছুটাই হলো বিষয়, অর্থাৎ যেটা ভোগ্য বস্তু বা ভোগ্য বিষয়। ঠিক আছে, যাকে ভোগ করা হয়। তাহলে আমাদের শরীর আত্মাকে আশ্রয় করে ভোগ্য বস্তু বা ভোগ্য বিষয়কে ইন্দ্রিয়াদির সাহায্যে বা ইন্দ্রিয়াদির দ্বারা ভোগ করে থাকে। আর এই ভোগ্য বস্তুর জ্ঞানের নামই হলো বুদ্ধি। তাহলে আমরা মোটামুটি আত্মা, শরীর, ইন্দ্রিয়, বিষয় বা অর্থ, বুদ্ধি এই পর্যন্ত পেয়ে গেলাম। কি বলা হচ্ছে এই প্রমেয়গুলো সম্পর্কে কি বলা হচ্ছে পেয়ে গেলাম। বুদ্ধি মানে কি বললাম? বুদ্ধি মানে বললাম যে ভোগ্য বস্তুর জ্ঞানের নামই হলো বুদ্ধি। এবার তাহলে কোনটা বাকি রইল? বাকি রয়ে গেল মন বা অন্তরিন্দ্রিয়। দেখো মন সম্পর্কে ন্যায় দর্শনে কি বলা হচ্ছে? বলা হচ্ছে এই বুদ্ধির সংযোগে ইন্দ্রিয় সমূহের দ্বারা কোনো বিষয়ের উপলব্ধি হয়, আবার এই বুদ্ধির বিয়োগে যখন তা হয় না, অর্থাৎ যখন সেই উপলব্ধিটা আমাদের হয় না, সেটাই হলো আমাদের মন। তাহলে মন সম্পর্কে কি বলা হলো আরো একবার বলছি। এই যে বুদ্ধি আমরা পেলাম, যে আমাদের ভোগ্য বস্তুর জ্ঞান যেটা পেলাম, সেই বুদ্ধির সংযোগে আমাদের ইন্দ্রিয় সমূহের দ্বারা যখন কোনো বিষয়ের উপলব্ধি হচ্ছে, বা ধরো এই বুদ্ধিকে বাদ দিয়ে যখন কোনো বিষয়ের উপলব্ধি আমাদের হচ্ছে না, সেটাই হলো আমাদের মন। ঠিক আছে, এবার ন্যায় দর্শনে এই মনের আবার 3টে ধর্মকে স্বীকার করে নেওয়া হয়েছে। কি সেই 3টে ধর্ম? একটা হলো স্মরণ, দ্বিতীয়টা হলো অনুমান এবং তৃতীয়টা হলো সংশয়। অর্থাৎ আমাদের মনের মধ্যে 3 প্রকার ধর্মকে ন্যায় দর্শনে স্বীকার করা হচ্ছে। একটা হলো স্মরণ, একটা হলো অনুমান আর আরেকটা হলো সংশয়। সুতরাং ন্যায় মতে স্মরণ, অনুমান এবং সংশয় এগুলো হলো আমাদের মনের ধর্ম। ঠিক আছে, তাহলে প্রথম 6টা প্রমেয় সম্পর্কে আমরা পেয়ে গেলাম, একটা কনসেপ্ট পেয়ে গেলাম। এবার যে বাকি 6টা প্রমেয় রয়েছে সেগুলো সম্পর্কে চলো ধীরে ধীরে একটু আলোচনা করি। এরপরে 7 নম্বর যে প্রমেয়টা ন্যায় দর্শনে স্বীকার করে নেওয়া হয়েছে সেটা হলো প্রবৃত্তি। প্রবৃত্তি মানে কি? প্রবৃত্তি মানে হলো অ্যাক্টিভিটি,
অর্থাৎ প্রবৃত্তি মানে আমরা এটাও বলতে পারি যে ন্যায় দর্শনে ধর্ম এবং অধর্ম এটাকে বোঝানো হয়েছে। তাহলে ন্যায় দর্শনে আমরা প্রবৃত্তি 3 প্রকারের প্রবৃত্তির কথা আমরা জানতে পারছি। একটা হলো শারীরিক প্রবৃত্তি, আরেকটা হলো কায়িক প্রবৃত্তি বা দৈহিক, আরেকটা হলো মানসিক প্রবৃত্তি। ঠিক আছে, তো আমি এটা নিয়েও খুব একটা ডিটেলসে যাচ্ছি না। পরবর্তী যে প্রমেয় সেটাকে আমি আলোচনা করছি। পরবর্তী প্রমেয় হলো দোষ। ঠিক আছে, তো আমরা আগেই কিন্তু বলেছিলাম যে দোষ হলো আমাদের প্রবৃত্তির হেতু। এটা আমি আগের এপিসোডেও তোমাদের সাথে আলোচনা করেছি যে দোষ হলো আমাদের প্রবৃত্তির হেতু, অর্থাৎ প্রবৃত্তির জন্যই আমাদের দোষ হয় এবং সেই দোষ হলো 3 প্রকার। কি কি? একটা হলো রাগ, সেকেন্ড হলো দেশ এবং থার্ড হলো মোহ। তো এই কথাটাও কিন্তু আমি আগের পর্বে তোমাদের সাথে আলোচনা করেছি, তাই এটার সম্পর্কেও খুব একটা ডিটেলসে আমি বলছি না। শুধু আরেকবার বলে দিই যে দোষ বলতে কিন্তু আমরা জানি দোষ হলো আমাদের প্রবৃত্তির হেতু এবং এই দোষ 3 প্রকার। কি কি? রাগ, দেশ এবং মোহ, এই 3 প্রকার দোষের কথা আমরা ন্যায় দর্শনে জানতে পারছি। নেক্সট হলো প্রেত্যাভাব। এই সবকটাই কিন্তু আমি প্রমেয় সম্পর্কে আলোচনা করছি, এখনো কিন্তু আমি পদার্থ নিয়ে কোনো কিছু আলোচনা করছি না। প্রমেয় যে সেকেন্ড পদার্থ সেইটারই কিন্তু এই যে 12টা প্রকার সেগুলো নিয়েই কিন্তু আলোচনা করছি, তাই কোনোটাতেই খুব একটা বেশি ডিটেলসে আমি আলোচনা করতে পারছি না। তো নেক্সট যেটা রয়েছে সেটা হলো প্রেত্যাভাব। প্রেত্যাভাব সম্পর্কে এক কথায় বলতে গেলে এটাই বলতে হয় যে প্রেত্যাভাব হলো পুনর্জন্ম ও পুনর্মৃত্যু, অর্থাৎ পুনঃ অর্থাৎ বারবার জন্মগ্রহণ করা এবং বারবার যে মৃত্যু, এটাকেই বলা হচ্ছে প্রেত্যাভাব। এখানে অর্থগুলো বুঝে নাও, কনসেপ্টগুলো বুঝে নাও। যদি এরকম কোনো প্রশ্ন আসে যেখানে কনসেপ্ট থেকে উত্তর করা যাবে, তাহলে কিন্তু তোমরা এই অর্থগুলো জানলেই কিন্তু আমার মনে হয় যে তোমরা উত্তর করতে পারবে। সো আমি এখানে অর্থগুলোই ভেঙে ভেঙে সহজভাবে তোমাদের বলছি। তো প্রেত্যাভাব মানে কি? পুনর্জন্ম এবং পুনর্মৃত্যু, অর্থাৎ অর্থাৎ বারবার জন্ম এবং বারবার যে মৃত্যু, এটাকেই বলা হচ্ছে প্রেত্যাভাব। পরবর্তী যে প্রমেয়টাকে স্বীকার করে নেওয়া হয়েছে সেটা হলো ফল। ফল মানে কি? ফল মানেই হলো কর্মের ফল, অর্থাৎ আমরা যে সকল কর্ম করি বা যে সকল ক্রিয়া সম্পাদন করি সেই কর্মের জন্য যে ফল উৎপন্ন হয় এখানে তার কথাই বলা হচ্ছে। অর্থাৎ আমরা এভাবে বলতে পারি যে আমরা প্রবৃত্তির দ্বারা তাড়িত হয়ে, অর্থাৎ প্রবৃত্তি কিন্তু আমরা 3 প্রকার প্রবৃত্তির কথা পেলাম, শারীরিক, কায়িক এবং মানসিক। এই 3টে প্রবৃত্তির দ্বারা তাড়িত হয়ে আমরা যে সকল কর্ম সম্পাদন করি বা ক্রিয়া সম্পাদন করি তার জন্য যে কর্মফল উৎপন্ন হয় সেটার কথাই এখানে বলা হচ্ছে। আর এই কর্মফল কিন্তু মূলত হয়, সেটার যে ফলটা উৎপন্ন হয় সেটা মূলত হয় সুখের অথবা সেটা হয় দুঃখের। তো এই কর্মফল কিন্তু কখনো আমাদের কাছে সুখজনক বা কখনো আমাদের কাছে প্লেজার দেয়, আবার কখনো সেটা আমাদেরকে দুঃখ দেয় বা সেটা হয় দুঃখজনক। আর এটার কথা এখানে বলা হচ্ছে, এই যে সুখজনক এবং দুঃখজনক ফল, এই কর্মফলের কথাই কিন্তু এখানে বলা হচ্ছে। তো নেক্সট দেখো যে প্রমেয়টা রয়েছে সেটা হলো দুঃখ। বা দুঃখ সম্পর্কে দেখো আগেই কিন্তু তোমাদেরকে বললাম, ফল বা কর্মফল সম্পর্কে যখন আলোচনা করলাম তখনই বললাম যে আমরা বিভিন্ন ধরনের কর্ম করি, তো সেই কর্মের কখনো ফল এটা হয় যে সেটা সুখজনক হয়, আবার কখনো কর্মের ফলটা কিন্তু আমাদের দুঃখজনক হয়। তো এখানে আমরা এটাই বলতে পারি যে ন্যায় দর্শনে কিন্তু বলা হচ্ছে যে সৎ কর্মের ফলে যে ফলটা উৎপন্ন হচ্ছে সেখানে আমরা সুখ পাচ্ছি বা সুখের অনুভূতি হচ্ছে, আর অসৎ কর্মের ফলে কিন্তু আমাদের এই দুঃখের অনুভূতি বা দুঃখ উৎপন্ন হচ্ছে। কিন্তু ন্যায় দর্শনে এটাও বলা হচ্ছে যে এই সুখ এবং দুঃখ এদের সম্বন্ধটা কিন্তু অঙ্গাঙ্গী সম্বন্ধ, অর্থাৎ এরা একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে। সুখ দুঃখের সঙ্গে জড়িয়ে থাকে, দুঃখ আবার সুখের সঙ্গে জড়িয়ে থাকে। অর্থাৎ সুখ এবং দুঃখ বলা যায় যে এরা সম্মিলিতভাবে থাকে, এরা কখনোই ছাড়াছাড়িভাবে থাকে না। তাই জন্য বলা হচ্ছে যে সুখকেও কিন্তু এক প্রকার দুঃখই বলা হচ্ছে, কারণ সুখ যখন আসে তখন দুঃখের সঙ্গে সম্মিলিতভাবেই আসে, আবার দুঃখ যখন আসে তখন সেটা সুখের সঙ্গেই সম্মিলিতভাবে আসে। কারণ এরা তো বলা যায় যে অবিচ্ছেদ্য, এরা তো বিচ্ছিন্নভাবে অবস্থান করে না,
ঠিক আছে, এরা নিরবিচ্ছিন্ন অংশ, এরা অঙ্গাঙ্গিভাবে ওতপ্রোতভাবে জড়িত। তাই জন্যই বলা যেতে পারে যে দুঃখের কষাঘাত না থাকলে বা দুঃখের কষাঘাতটা না পেলে কিন্তু আমরা সুখের যে অনুভূতি সেটাকেও কিন্তু অনুভব করতে পারবো না। এবং এটা কিন্তু একটা ভীষণ বাস্তবিক কথা। আমরা যদি দুঃখকে অনুভব না করি তাহলে সুখের যে প্রকৃত অনুভূতি, সুখের যে ফিলিংসটা, যে ফ্লেভারটা, সেটা কিন্তু আমরা অনুভব করতে পারবো না। তাই বলা হচ্ছে যে দুঃখের কষাঘাত না থাকলে সুখের যে প্রকৃত অনুভূতি সেটাও কিন্তু পাওয়া সম্ভব নয়। সুতরাং ফল বা কর্মফল এবং দুঃখ এই দুটোকেই কিন্তু একে অপরের সঙ্গে জড়িয়েই কিন্তু এর অর্থটা বুঝতে হবে, কারণ এই দুটো ভীষণভাবে রিলেটেড। তো চলো এরপরে নেক্সট এবং সর্বশেষ যে প্রমেয় স্বীকার করা হয়েছে ন্যায় দর্শনে সেটা হলো অপবর্গ। অপবর্গ সম্পর্কে একটু দু চার কথা জেনে নিই। অর্থাৎ দেখো, আগের পর্বে কিন্তু অপবর্গ সম্পর্কে বা মোক্ষ সম্পর্কে আমি বলেছিলাম যে মোক্ষ বা অপবর্গ মানে হলো লিবারেশন বা স্যালভেশন। এবং আগের পর্বেও কিন্তু এই মুক্তি নিয়ে আমি কিছু কথা বলেছিলাম যে এখানে মুক্তি বলতে বা অপবর্গ বলতে বা স্যালভেশন বলতে বা লিবারেশন বলতে দুঃখের বিনাশকে, আত্যন্তিক দুঃখের নিবৃত্তিকে বোঝানো হয়েছে। ঠিক আছে, এবং এই মুক্তিটা কীরকম? এই মুক্তিটা হলো আনন্দ সংবিত যুক্ত। অর্থাৎ আমরা আগেও তোমাদেরকে যেমনটা বলেছিলাম যে মহর্ষি গৌতম কিন্তু মোক্ষ বা মুক্তি বলতে এখানে বোঝাতে চেয়েছেন যে এই মোক্ষ বা মুক্তিতে আনন্দের সত্তা রয়েছে। অর্থাৎ যে ব্যক্তি, যে মুমুক্ষুত্ব ব্যক্তি বা মুমুক্ষুত্ব জীব এই মোক্ষ লাভ করতে সক্ষম হয়েছেন, তিনি তার মোক্ষ প্রাপ্তিতে সৎ চিত ও আনন্দ সত্তায় বিলীন হয়ে যান বা লীন হয়ে যান। এই কথাটা তোমাদেরকে আগেও বলেছিলাম, আরও একবার রিপিট করছি। অর্থাৎ মহর্ষি গৌতম এখানে বলতে চেয়েছেন যে মোক্ষতে আনন্দের সত্তা রয়েছে এবং যে ব্যক্তি মোক্ষ লাভ করতে সক্ষম হয়েছেন তিনি তার মোক্ষ প্রাপ্তিতে সৎ চিত এবং আনন্দ সত্তায় বিলীন হয়ে যান বা লীন হয়ে যান। তাহলে এই গেল 12টা প্রমেয় সম্পর্কে আলোচনা। এবার আমরা এই যে ষোড়শ পদার্থ নিয়ে আলোচনা করছিলাম, অর্থাৎ প্রমাণ নিয়ে আলোচনা করলাম, প্রমেয় নিয়েও আলোচনা করলাম। এবার নেক্সট যে পদার্থ সেটা হলো সংশয় বা ডাউট বা সন্দেহ বলা যায়। তো এই সংশয় সম্পর্কে চলো দু এক কথা জেনে নিই। দেখো, ন্যায় দর্শনে সংশয় বা সন্দেহ বা ডাউট সম্পর্কে বলা হচ্ছে যে যখন একই ধর্মীতে বা একই বস্তুতে বা একই বিষয়ে যখন পরস্পর বিরুদ্ধ ধর্মগুলোর ধারণা তৈরি হচ্ছে তখন কিন্তু সেই ধারণাকে বলা হচ্ছে সংশয় বা সন্দেহ বা ডাউট। অর্থাৎ যখন একই ধর্মীতে, ধর্মী মানে কি, একই বস্তু বা একই বিষয়ে যখন পরস্পর বিরুদ্ধ ধর্মগুলোর একটা ধারণা আমাদের তৈরি হচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে সন্দেহ বা সংশয় বা ডাউট। কিন্তু সেই ধর্মীর যে সকল ধর্ম থাকে সেগুলো কিন্তু পরস্পরের বিরোধী হয় এবং বিষয়টা হলো যে একটাই কিন্তু এখানে ধর্মী বা একটাই বস্তু বা একটাই বিষয় থাকে। অর্থাৎ একই ধর্মীতে যে বিভিন্ন ধর্মকে আমরা পাচ্ছি সেই ধর্মগুলো কিন্তু একে অপরের পরস্পরের বিরোধী। আর এই ধর্মগুলো পরস্পর বিরোধী হওয়ার জন্য এই ধর্মগুলোর মধ্যে কোনো একটা পার্টিকুলার ধর্মকে কিন্তু আমরা সঠিকভাবে বা নিশ্চিতভাবে বা সার্টেনলি কিন্তু ওই ধর্মীর ওপর অ্যাপ্লাই করতে পারি না বা প্রয়োগ করতে পারি না। এবং সেটা প্রয়োগ করতে না পারার জন্যই কিন্তু আমাদের ওই বস্তু বা ওই বিষয়টা বা ওই ধর্মী সম্পর্কে কোনো সার্টেন নলেজ হয় না বা যথার্থ জ্ঞান হয় না। সেই জন্যই এই সংশয় বা সন্দেহ বা এই ডাউট কিন্তু একটা অযথার্থ জ্ঞান। তাহলে পুরোটা আমি আরও একবার তোমাদেরকে বলে দিই, যদি কেউ লিখতে চাইছো তাহলে সহজ ভাষায় এভাবে লিখে নাও যে যখন একই ধর্মীতে বা একই বস্তু বা বিষয়ে পরস্পর বিরুদ্ধ ধর্মগুলোর একটা ধারণা তৈরি হয় সেটাকেই বলা হচ্ছে সংশয় বা ডাউট। এবং এক্ষেত্রে ধর্মী বা বস্তু বা বিষয় কিন্তু
একটাই থাকে এবং সেই ধর্মীর যে সকল ধর্ম থাকে সেই ধর্মগুলো কিন্তু পরস্পরের বিরোধী হয় এবং ধর্মগুলো স্বাভাবিকভাবেই পরস্পরের বিরোধী হলে তুমি সেই ধর্মীর মধ্যে বা সেই বস্তু বা বিষয়ের মধ্যে কিন্তু কোনোটাকেই নিশ্চিতভাবে প্রয়োগ করতে পারবে না বা অ্যাপ্লাই করতে পারবে না এবং ফলত যেটা হবে সেটা হলো যে তুমি সেই বস্তু বা বিষয় সম্পর্কে কোনো যথার্থ জ্ঞানে তুমি পৌঁছাতে পারবে না। সুতরাং এটা হয়ে গেল একটা অযথার্থ জ্ঞান। আমরা তাহলে ক্লিয়ারলি এটুকু বুঝলাম যে সংশয় বা ডাউট বা সন্দেহ কিন্তু একটা অযথার্থ জ্ঞান। তাহলে আমি একটা উদাহরণ দিই তোমাদেরকে, সুন্দর একটা উদাহরণ, একটা বাস্তব উদাহরণ। ভেবে নাও তুমি কোনো একটা পাহাড়কে দূর থেকে দেখছো, দূর থেকে দাঁড়িয়ে দেখছো এবং সেই পাহাড়ের মাথায় কিন্তু একটা সুন্দর ফুলের বাগান রয়েছে, ঠিক আছে? এবার ওই বাগানের মধ্যে সেখানে তুমি দূর থেকে দেখছো যে একটা মানুষের মতন কোনো একটা বস্তুকে বা কোনো একটা বিষয়কে তুমি দেখতে পাচ্ছ, ঠিক আছে? তো এখানে ওই মানুষের মতন যেটাকে তুমি দেখছো সেটাই হলো ধর্মী বা বস্তু বা বিষয়। সুতরাং এখানে তুমি একটাই বিষয় পেলে, একটাই ধর্মী পেলে, ঠিক আছে? এবার এখানে যেটা বিষয় হলো সেটা হলো যে তুমি দূর থেকে দেখছো এবং দেখে তুমি একবার মনে করছো যে এটা একটা জীবন্ত মানুষ, ঠিক আছে? আবার কখনো মানে ওই সময়টার মধ্যেই একই ক্ষণেই হয়তো তোমার এটাও মনে হচ্ছে যে না না, এটা কোনো জীবন্ত মানুষ নয়, এটা মেবি কোনো একটা স্ট্যাচু, ঠিক আছে? কোনো একটা মানুষের মূর্তি বা একটা মানব মূর্তি। তাহলে একই ধর্মী বা একই বস্তু বা একই বিষয় তোমার এই একই সময়ের মধ্যেই প্রায় সাইমultaneously তোমার কখনো এটাকে মনে হচ্ছে একটা জীবন্ত মানুষ, কখনো আবার তোমার মনে হচ্ছে যে না এটা একটা মানব মূর্তি। তাহলে এই যে তুমি একটা সার্টেন নলেজে পৌঁছাতে পারলে না, নিশ্চিতভাবে তুমি ক্লেম করতে পারলে না যে ওটা আসলেই কি কোনো মানব মূর্তি নাকি ওটা কোনো একটা জীবন্ত মানুষ। এই যে একটা অযথার্থ জ্ঞান তৈরি হলো, একটা সংশয় যে একটা ধারণা তৈরি হলো, তাই না? একই ধর্মী বা একই বস্তু বা একই বিষয়ের মধ্যেই তোমার একটা অনিশ্চিত ধারণা কিন্তু তোমার মধ্যে জন্মালো, একটা পরস্পর বিরোধী ধারণা। কারণ জীবন্ত মানুষ এবং মানব মূর্তি দুটোই কিন্তু পরস্পরের বিরোধী, ঠিক আছে? পরস্পরের একটা বিরোধী ধর্ম বোঝাচ্ছে। এই বিষয়টাকেই বলা হচ্ছে সংশয় বা সন্দেহ বা ডাউট। সুতরাং তোমরা এই উদাহরণটা থেকেও কিন্তু এই বিষয়টা সম্পর্কে ভালোভাবে মনে রাখতে পারবে, তাই না? তাহলে চলো নেক্সট আরেকটা যে তোমাদের পদার্থ রয়েছে সেটা সম্পর্কে আলোচনা করি। এরপরে যে পদার্থটিকে ন্যায় দর্শনে স্বীকার করে নেওয়া হয়েছে সেটা হলো প্রয়োজন, প্রয়োজন বা পারপাস। দেখো প্রয়োজন শব্দটার খুব একটা স্বাভাবিক অর্থ থেকেই আমরা বুঝতে পারছি যে প্রয়োজন মানে হলো যেটা দরকার, ঠিক আছে? যেটা আমাদের নিড, সেই নিডের জন্য যেটা বিষয় সেটাকে এখানে কিন্তু বলা হচ্ছে প্রয়োজন বা পারপাস। কিন্তু আমরা ন্যায় দর্শনে একটু গভীরভাবে এর অর্থটা দেখি যে এখানে প্রয়োজন বলতে আসলেই কি বোঝানো হয়েছে। ন্যায় দর্শনে প্রয়োজন বলতে এটা বোঝানো হয়েছে যে যে কারণে বা যে উদ্দেশ্যকে নিয়ে মানুষ কোনো একটা কাজ করতে প্রবৃত্ত হয় বা উদ্যত হয় সেটাকেই কিন্তু এখানে প্রয়োজন বলা হয়েছে। অর্থাৎ যে কারণে বা যে উদ্দেশ্যের জন্য মানুষ বা জীব কোনো কাজ করতে উদ্যত হয় বা কাজ করতে প্রবৃত্ত হয় সেটাকেই বলা হচ্ছে প্রয়োজন বা পারপাস। অর্থাৎ প্রয়োজন সম্পর্কে ন্যায়শাস্ত্রে বলা হচ্ছে যে মানুষের বা জীবের মূলত দুটো প্রয়োজন রয়েছে, ঠিক আছে? দুটো প্রয়োজনের কথা কিন্তু ন্যায় দর্শনে স্বীকার করা হচ্ছে। একটা হলো সুখ প্রাপ্তি এবং আরেকটা হলো দুঃখ পরিহার। সুখ প্রাপ্তি মানে কি? অর্থাৎ সুখকে পাওয়ার জন্য যে আমাদের প্রয়োজনটা সেটাকেই বলা হচ্ছে সুখ প্রাপ্তি। সুখের প্রাপ্তির জন্য, সুখকে পাওয়ার জন্য মানুষ যে কর্ম করতে উদ্যত হয় বা কর্মে প্রবৃত্ত হয় সেটাকে একটা প্রয়োজন হিসেবে ধরা হচ্ছে। এবং দুঃখ পরিহার অর্থাৎ দুঃখকে পরিহার করা, দুঃখকে বর্জন করা, দুঃখকে ত্যাগ করা, এটাকেও একটা মানুষের প্রয়োজন হিসেবে দেখা হচ্ছে। সুতরাং সুখ প্রাপ্তি এবং দুঃখ পরিহার এই দুটো প্রয়োজনেই মূলত মানুষ বা জীব কিন্তু কর্মে প্রবৃত্ত হয় বা কর্ম করতে উদ্যত হয়। তো এটাই হলো মোটামুটি
প্রয়োজন সম্পর্কে বা পারপাস সম্পর্কে একটা সহজ সরল আলোচনা, এবং আমার মনে হয় অলরেডি বেশ অনেকটাই আমি আলোচনা করে ফেলেছি। এবং যেহেতু 16টা পদার্থ রয়েছে, তো 16টা পদার্থের মধ্যে ধরে নাও যে এইভাবেই 4-5টা করে আমরা আলোচনা করলে 2-3টে পর্বের মধ্যেই আমাদের আলোচনা শেষ হয়ে যাবে। কিন্তু এখানেই আমি আলোচনাটা শেষ করছি না, কারণ আরেকটু আলোচনা রয়েছে। যেভাবে আলোচনা করলে আমার মনে হয় একটু কমপ্লিট হবে আলোচনাটা, সেটা আমি একটু বলে দিই। এবং লাস্টে আমি তোমাদেরকে একটা ট্রিক্স বলবো এই 16টা পদার্থ সম্পর্কে, যে ট্রিক্সটা মনে রাখলে কিন্তু তোমাদের আমার মনে হয় যে এটা পরীক্ষার ক্ষেত্রে বা যে কোনো জায়গায় শুধু ট্রিক্সটা মনে রাখলেই তোমাদের সিকোয়েন্স মনে থাকবে এবং রিকল করতে তোমাদের সুবিধা হবে। তো ট্রিক্সটা আমি লাস্টে বলছি, তার আগে একবার প্রত্যেকটা সম্পর্কে একটু বলে দিই, ভালো করে একটু বলে দিই, কারণ অনেকেই বলবে যে একটু নোট ডাউন করতে পারলাম না, নোট ডাউন করলে ভালো হতো। কারণ তোমাদের মধ্যে আমি দেখছিলাম কেউ মেসেজ করেছিলে যে একটু লিখে নেওয়ার মতন করে নোট ডাউন করতে পারো, যাতে সেরমভাবে যাতে একটু বলি, কারণ আমি তো পুরোটা তোমাদেরকে বুঝিয়েই বলি। তো হয়তো নোট ডাউন করতে পারলে তোমাদের একটু ভালো হবে, একটু সুবিধা হবে। তো চলো একটু নোট ডাউন করার মতো একটু বলে দিই ভালো করে, যতটুকু আজকে পড়ালাম, যে প্রয়োজন পর্যন্ত বা পারপাস পর্যন্ত, সেটুকু তোমাদের সাথে একটু সংক্ষেপে বলে দিই। চলো তাহলে আজকে আমি মোট 4টে পদার্থ সম্পর্কে আলোচনা করলাম: প্রমাণ, প্রমেয়, সংশয় বা সন্দেহ বা ডাউট, এবং লাস্টে যেটা বললাম সেটা হলো প্রয়োজন বা পারপাস। তাহলে প্রমাণ সম্পর্কে কি বললাম? প্রমাণ সম্পর্কে বললাম যার দ্বারা বা যে প্রণালীর দ্বারা আমরা যথার্থ জ্ঞান পেতে পারি বা যথার্থ জ্ঞান লাভ করা যায়, সেটাই হলো প্রমাণ। এবং ন্যায় দর্শনে যথার্থ জ্ঞান পাওয়ার জন্য 4 প্রকার প্রমাণের কথা বলা হয়েছে: প্রত্যক্ষ বা পারসেপশন, অনুমান বা ইনফারেন্স, উপমান বা অ্যানালজি বা কম্প্যারিজন যেটাই বলো, এবং শব্দ প্রমাণ। শব্দ প্রমাণ হলো টেস্টিমনি। সেখানে আমি ওই বেদবাক্য এবং ঋষিবাক্য যেগুলো বলেছিলাম সেগুলো তোমরা একটু শুনে নিও বা ওখান থেকে একটু লিখে নিও, আমি আর রিপিট করছি না। নেক্সট যেটা বলেছিলাম সেটা হলো প্রমেয়। প্রমেয় মানে এখানে দুটো অর্থ আমি বলেছিলাম, একটা হলো প্রো মানে প্রকৃষ্ট, আর মেয় মানে হলো জ্ঞেয় বস্তু। ঠিক আছে, প্রমেয় সম্পর্কে একটু লিখে নাও। প্রমেয় বলতে বোঝানো হচ্ছে যে যথার্থ অনুভব বা জ্ঞানের বিষয়। ন্যায় মতে প্রমেয়র জ্ঞান কিন্তু মোক্ষ লাভের ক্ষেত্রে সহায়ক। এবং প্রমেয় বা জ্ঞানের বিষয় হলো 12টি। ঠিক আছে, 12টার কথা আমি তোমাদেরকে ডিটেলসে বললাম, আরেকবার শুধু বলে দিচ্ছি পরপর: আত্মা, শরীর, ইন্দ্রিয়ের বিষয় বা ইন্দ্রিয়ার্থ বা ইন্দ্রিয়ের অর্থ, বুদ্ধি অর্থাৎ জ্ঞান বা উপলব্ধি, এবং মন, পরে রয়েছে মন, তারপরে রয়েছে প্রবৃত্তি। প্রবৃত্তি মানে আমি বলেছি সেখানে ধর্ম এবং অধর্ম দুটোকেই বোঝানো হয়েছে। এরপরে রয়েছে দোষ বা রাগ, তারপরে রয়েছে প্রেত্যাভাব অর্থাৎ যেটা পুনঃ পুনঃ জন্ম এবং পুনঃ পুনঃ মৃত্যুর কথা বলছে, তারপরে হলো মোহ বা মৃত্যু, তারপরে হলো ফল। ফল মানে কি? সেটা কর্মের ফলকে বোঝাচ্ছে, অর্থাৎ যেটা কর্মজন্য বা কর্মের কারণে যে আমাদের সুখ এবং দুঃখের অনুভূতি হচ্ছে সেটাকে বোঝানো হচ্ছে। এবং তারপরে হলো দুঃখ, এবং লাস্টে যেটা বলেছিলাম সেটা হলো অপবর্গ বা মোক্ষ বা লিবারেশন বা সালভেশন। ঠিক আছে, তাহলে প্রমেয় সম্পর্কে তোমরা এখান থেকে একটু নোট করে নিও। এরপরে যেটা বলেছিলাম সেটা হলো সংশয় বা ডাউট বা সন্দেহ। সেটা কি? সংশয় হলো একটা অনিশ্চিত জ্ঞান বা অযথার্থ জ্ঞান, যেটা তোমাদেরকে বললাম। অর্থাৎ কোনো বস্তু সেটা ঠিকভাবে যদি সেটাকে আমরা নির্ণয় করতে না পারি, সঠিকভাবে যদি সেটাকে আমরা বা নিশ্চিতভাবে বা সার্টেনলি যদি সেটাকে আমরা নির্ণয় করতে না পেরে যদি বস্তুর যে প্রকৃত স্বরূপটা, বস্তুটা আসলে কীরকম, সেই স্বরূপটা সম্পর্কে যদি আমাদের মনে একটা অযথার্থ ধারণা তৈরি হয়, ঠিক আছে, একটা সন্দেহ তৈরি হয়, সেটাকেই বলা হচ্ছে এখানে সংশয়। অর্থাৎ এক্ষেত্রে একটাই ধর্মী বা একটাই বস্তু বা একটাই বিষয় থাকবে এবং একই সময়ে একই বস্তুর মধ্যে বিভিন্ন ধর্ম, এবং সেই ধর্মগুলো কি হবে? পরস্পরের বিরোধী হবে। এই পরস্পর বিরুদ্ধ ধর্মগুলো বা গুণগুলোর উপস্থিতির জন্য আমাদের যে জ্ঞানটা তৈরি হবে সেই জ্ঞানটা একটা অনিশ্চিত বা অযথার্থ জ্ঞান হবে। ঠিক আছে, এবং এই ধর্ম বা এই গুণের উপস্থিতির জন্য জ্ঞান বা কোনো চিন্তা করা হলে সেটাকেই বলা হচ্ছে সংশয় বা সন্দেহ বা ডাউট। ঠিক আছে, তো এখানে আমি যে উদাহরণটা দিলাম সেই উদাহরণটাই তোমরা মনে রেখো।
এটা একটা বইয়ের একটা উদাহরণ এখানে রয়েছে, তোমরা এই উদাহরণটাও লিখে রাখতে পারো, যে ধরো বলা হচ্ছে যে এটি স্থাণু অথবা পুরুষ। এইরূপ যে জ্ঞান, অর্থাৎ কখনো আমার এটাকে স্থাণু মনে হচ্ছে, কখনো এটাকে আমার পুরুষ মনে হচ্ছে, কোনো নিশ্চিত জ্ঞান তৈরি হচ্ছে না। একই ধর্মী বা একই বস্তুর মধ্যে এটির মধ্যে দিয়ে, অর্থাৎ এটি যে শব্দটা বললাম, এটি শব্দটার মধ্যেই সেই ধর্মী বা বস্তু বা বিষয়ের কথা বলা হচ্ছে। আর স্থাণু বা পুরুষ বলতে এখানে পরস্পর বিরুদ্ধ দুটো ধর্ম বা দুটো গুণের কথা বলা হচ্ছে। এই যে একটা অনিশ্চিত জ্ঞান তৈরি হলো বা অযথার্থ জ্ঞান তৈরি হলো, এটাই হলো সংশয় বা সন্দেহ বা ডাউট। তাহলে নেক্সট যে পদার্থটা নিয়ে বললাম সেটা হলো প্রয়োজন। প্রয়োজন মানে কি বললাম, কোনো মানুষ বা কোনো জীব যার উদ্দেশ্যে বা যেটাকে মানে মনে করে বা যেটাকে মাথায় নিয়ে কোনো কর্ম করতে প্রবৃত্ত হয়, সেটাই হলো প্রয়োজন। অর্থাৎ মানুষ যখন কোনো উদ্দেশ্য নিয়ে কর্মে প্রবৃত্ত হয় বা কর্ম করতে উদ্যত হয়, সেটাকেই ন্যায় দর্শনে প্রয়োজন বলা হচ্ছে। এবং এই প্রয়োজনটা কি, প্রয়োজনটা হলো দুটো, অর্থাৎ একটা হলো সুখ প্রাপ্তি বা সুখকে পাওয়া, আরেকটা হলো দুঃখের বলা যেতে পারে বিনাশ বা দুঃখকে পরিহার করা বা দুঃখকে বর্জন করা। এই দুটো প্রয়োজনেই কোনো মানুষ বা কোনো জীব কর্ম করতে প্রবৃত্ত হয়। ঠিক আছে, তো এটাই হলো প্রয়োজন। তাহলে এই যে চারটি পদার্থ সম্পর্কে আজকে আলোচনা করলাম, এখানে যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় বা কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো, অথবা মেসেজ করতে পারো ডিরেক্টলি। আমাদের পেজে সরাসরি মেসেজ করার অপশান রয়েছে, সেখান থেকে মেসেজ করতে পারো। আর আজকের পর্বটা তোমাদের কেমন লাগলো জানিও। আর নেক্সট এখনো পর্যন্ত বাকি যে পদার্থগুলো রয়েছে সেগুলো নিয়ে ধীরে ধীরে আলোচনা করব। আর এভাবেই সংক্ষিপ্ত করে তোমাদেরকে অর্থগুলো বুঝিয়ে দেবো এবং কনসেপ্টগুলো বোঝানোর চেষ্টা করব। আর কি বলবো, যদি তোমাদের আজকের পর্ব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর ফেসবুক থেকে যারা দেখছো তারা অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দিও, কারণ তোমাদেরকে বারবার বলেছি যে ফেসবুকেই কিন্তু কিছু লাইভ ক্লাস আমি আনার কথা ভেবেছি। কারণ লাইভ ক্লাস হলে তোমাদের সাথে সরাসরি একটা কথা বলার জায়গা থাকে, আর তোমাদেরও কোনো প্রশ্ন, কোনো ডাউট থাকলে সেগুলো ক্লিয়ার করার জায়গা থাকে। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, কারণ ইউটিউবের কিন্তু যাবতীয় নোটিফিকেশান কিন্তু এই সাবস্ক্রিপশনের মধ্যেই তোমরা পেতে পারো। ঠিক আছে, তো চলো আজকের পর্ব আর দীর্ঘায়িত করলাম না, এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। থ্যাংক ইউ।